যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবারও যোগাযোগ করবার চেষ্টা করছি আর্যবাবুর সঙ্গে, কিন্তু উনি যেটা বলছেন যে সেই ক্ষেত্রে ইউরেনিয়ামের বিভিন্ন স্টেপ বা ধাপ প্রসিজিয়ারের ক্ষেত্রে, অর্থাৎ নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করবার ক্ষেত্রে তার অনেকগুলো ধাপ রয়েছে এবং সেখানে কোন ধাপে এই নিউক্লিয়ার এখানে মজুত রাখা ছিল এটা ডেফিনেটলি ইরান এক্সপোজ করবে না এই বিষয়টা, কারণ এটা তাদের অত্যন্ত অভ্যন্তরীণ এবং সিক্রেট একটা ইস্যু। এবং অন্যদিকে আমেরিকা তো ডেফিনেটলি দাবি করবে, এবং তারা এখন যেটা নতুন যুদ্ধ পদ্ধতি হয়েছে সেটা হচ্ছে যে যখন কোনো কিছুকে ডিস্ট্রয় করা হচ্ছে সেই ডিস্ট্রাকশনের একটা ভিডিও ফুটেজ এটা কিন্তু পাবলিশ করা হচ্ছে। এটা আমরা অপারেশন সিন্দুরের সময়ও দেখেছি যে 9 তারিখে রাত্রিবেলায় যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলোতে আক্রমণ করা হয়েছিল 7 তারিখে, তার পরবর্তীকালে 10 তারিখে তো খানিকটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল, যদিও যুদ্ধ বলে কেউ ঘোষণা করছেন না, কিন্তু পারস্পরিক ক্ষেপণাস্ত্র বিনিময় হয়েছিল। যাই হোক, আবারও চলে যাব আর্যবাবু, ঠিক আপনি যেখানটায় ছিলেন জাতীয় সুরক্ষা নিরাপত্তা বিশেষজ্ঞ আর্যবাবুর সঙ্গে আমরা আবার রিকানেক্ট করতে পেরেছি। স্বাগত আপনাকে আরেকবার। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে আপনার এখানে হয় রেডিয়েশন হবে, তো রেডিয়েশনের ব্যাপারে তারা একদম কিন্তু চুপ, এবং সেখানে অ্যাটমিক ইউএনের যে অ্যাটমিক আপনার ওয়াচডগ IAEA, তা সেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, তো তার যে ডাইরেক্টর জেনারেল রাফাল গ্রোসি, তিনি কিন্তু ওই অ্যাটাকটার খবরটা আসা মাত্র বলেছিলেন বুশায়ারে যে এখানে কিন্তু সিচুয়েশন মারাত্মক। তিনি অলরেডি বলেছেন আয়োডিনের ব্যবস্থা করতে এবং ফুড রেস্ট্রিকশনসের উপর জোর দিয়েছেন, এবং শুধু ইরান নয়, তার পার্শ্ববর্তী মিডল ইস্ট যে কান্ট্রিজ আছে সমস্ত লোককে ইভ্যাকুয়েট করতে হবে। এবং আমরা কিন্তু এই বিপদ থেকে বেঁচে নেই দেবাশিস বাবু। আজকে ওখানে রেডিয়েশন হলে পাকিস্তানের পাশেই জাস্ট ইরান, ওখান থেকে যখন উত্তর দিকে আর কয়েক মাসের মধ্যে হাওয়াটা আসবে, আমাদের এখানেও লোক ক্ষতিগ্রস্ত হবে। ওখানে যে আপনার ক্ষতির পরিমাণটা হবে সেটা ইজ আনইমাজিনেবল। মানে জেনেটিক মিউটেশন থেকে আরম্ভ করে, ক্যান্সার থেকে আরম্ভ করে, বিকলাঙ্গ হয়ে যাওয়া থেকে আরম্ভ করে জেনেটিক মিউটেশন হবে, মানে আপনি ভাবুন। তো সেই জিনিসটা তো ওখানে হবেই। তো সেই যদি ট্রাম্প এটা দাবি করেন যে ওনারা সাকসেসফুল, তাহলে তো আপনার রেডিয়েশনের ব্যাপারে ওনাদের কথা বলা উচিত, সেই ব্যবস্থাগুলো নেওয়া উচিত। ইরান সেইটা নিয়ে কথা বলছে না, আমেরিকা সেটা নিয়ে কথা বলছে। আর 400 কেজি ইউরেনিয়াম যেটা চলে গেল, আপনারা দেখবেন ওখানে 25টা ট্রাক দাঁড়িয়েছিল ফোর্ডোর পাশে, তো সেইখানে তখন অলরেডি ক্রেটার একটা দেখা যাচ্ছে, সেই ক্রেটারটার পাশে 25টা ট্রাক তখন তুলছে। আপনারা আর একটাও জিনিস মনে করবেন যে 747 বোয়িং বিমান আনস্পেসিফাইড নাম্বারে নর্থ চায়না থেকে উড়েছিল এবং কাজাকিস্তান ইত্যাদি হয়ে তারা ইরানে প্রবেশ করে, এবং এটা 14ই অগস্ট ঘটনাটা ঘটে, এই 14ই জুন, এবং সেই সময় তারা ট্রান্সপন্ডার অফ করে দেয়। তারা ডেফিনেটলি লজিস্টিক্স ওখানে কিছু নামিয়েছে এবং ডেফিনেটলি ওখান থেকে কিছু উঠিয়েছে, এবং আমার প্রাইম সাসপেক্ট যদি সরে থাকে তাহলে চায়না ওগুলোকে নিয়ে গেছে, এবং আদারওয়াইজ তারা ফেসিলিটেট করেছে ইরানকে অন্য একটা গোপন জায়গায় ইউরেনিয়াম লুকিয়ে রাখা। আমি যেটা সংবাদ মাধ্যমকে প্রথম দিন থেকে বলে আসছি সেইটা আবার আজকে প্রতিফলন করছে, ওই রাফাল গ্রোসি বলেছেন, এবং সোজাসুজি আমেরিকান প্রেসিডেন্ট উনি চ্যালেঞ্জ করেছেন যে ইরান ইজ হাইডিং নিউজ। আমি এটা একটা সংবাদ চ্যানেলের এই তার আগে বলেছি, মঙ্গলবার বলেছি যে আপনার ইরান যে ডিসপ্লে করছে আর ওদের অ্যাকচুয়াল সামর্থ্য, সেইটার মধ্যে কিন্তু আমাদের দেখতে হবে ফারাকটা কি। আমার সন্দেহ প্রথম দিন থেকেই ছিল যে ইরান নিউক্স বানাচ্ছে, নয়তো এই খবরটা প্রোটেক্ট হতো না যে তারা হুদি টেরর এলিমেন্টসদের হাতে নিউক্লিয়ার আর্মস তুলে দেবার কথা ভাবছে। এবং এর পেছনে পাকিস্তানের তো কোনো বিদ্যে বুদ্ধি নেই, কিন্তু চায়নার খুব বড় খেলা আছে। এবং চায়না পাকিস্তানকে যেমনি নেটো ইউজ করে কোরিয়ার হিসাবে ইউক্রেনে অস্ত্র পৌঁছানোর ক্ষেত্রে, পাকিস্তান তেমনি ইরানকে ওইগুলোর ব্যাপারে সাহায্য করেছে। এবং আপনি দেখুন ওই আসিম মুনির যে একটা মানে 26 জনকে নিরীহ লোককে মেরে দিল ধর্মের ভিত্তিতে তার স্ত্রীদের সামনে, তার সেই ঘটনার কথা এসসিওতে উল্লেখ করা হলো না।
এটা চায়নার এছাড়া হতে পারে? এবং সেই আসিম মুনির আজকে আপনার ডিফাই করেছে ইউএন এর একটা ইউএসএ, আমেরিকার একটা স্যাংশন ছিল গত বছর 2024 সালে পাকিস্তানের লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের উপরে। সেইটাকে ডিফাই করে সে এখন একটা আইসিবিএম তৈরি করছে, চায়নাকে রিকোয়েস্ট করেছে, চায়না সেটা তৈরি করে দিচ্ছে সোজা কথা, যেটা আমেরিকাকে হিট করতে পারবে। এবং তাকে ডোনাল্ড ট্রাম্প মানে ওই 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 বললেন আমি পাকিস্তানকে ভালোবাসি, তো যে ওসামা বিন লাদেনকে হোস্ট করা ছাড়াও এই কাজ করছে। তো সেই জন্য আজকে আমেরিকার কাছে আপনার কোনো উত্তর নেই অ্যাকচুয়ালি। পিট হেগসেট আপনি যদি কালকে দেখেন, ওরা ইস্টার্ন টাইম 2টোর সময় সেটা আইএসটিতে কনভার্ট করলে যে প্রেস কনফারেন্সটা করেছে, তাতে পিট হেগসেট মানে একটা রাজনৈতিক নেতার মতন, যিনি ডিফেন্স সেক্রেটারি, তিনি ফক্স নিউজ ছাড়া, ফক্স নিউজ হচ্ছে ওদের মাউথপিস, সব প্রেসকে আক্রমণ করছেন, সমস্ত মিডিয়াকে আক্রমণ করছেন, গ্লোবাল মিডিয়াকে। না, এবার আমাকে তাহলে একটা কথা আর্যবাবু বলুন, যে যে আমেরিকার এই ধরনের একটা দ্বিধাগ্রস্ত এবং দিশাহীন যে অবস্থা, যেটা ডেফিনেটলি আপনি যেটা বলছিলেন গতকালের প্রেস কনফারেন্স আমি দেখেছি, এবং তার আগে এই যখন ইরান ইসরায়েলের যুদ্ধের একেবারে মধ্য গগনে চলছে, ঠিক সেই সময় ট্রাম্পের বক্তব্য শুনেও আমার মানে অ্যাজ ইউজুয়াল ট্রাম্পকে আমরা আগেও দেখেছি, বর্তমানেও দেখছি, আমার কিছুটা ইরেগুলারিটিস লেগেছে ওনার বক্তব্যে আমেরিকার অবস্থান নিয়ে। এখানে দাঁড়িয়ে আমি আরেকটা জায়গায় একটু জিজ্ঞেস করি, আমেরিকার ঠিক এরকমই একটা অবস্থা, মানে আমেরিকাকে একপেশে বা কোণঠাসা হতে আমরা প্রথম দেখতে পেলাম যখন অপারেশন সিন্দুরে কিরানা হিলসে অ্যাটাক হলো, এবং কিরানা হিলসের অ্যাটাক হওয়ার পরেই আমরা আমেরিকাকে প্রোঅ্যাক্টিভ একটা মুডে আসতে দেখলাম, এবং তারপর অদ্ভুতভাবে আমেরিকাকে ইন্টারভেন করতে দেখলাম, এবং সেটা সেলফ ইন্টারভেন। মানে পাকিস্তান কি বলছে আমরা জানি না, কিন্তু ভারত সম্পূর্ণভাবে অস্বীকার করলো যে আমেরিকার ইন্টারভেনকে আমরা গুরুত্ব দিই না, বা আমেরিকার কথাতে আমরা যুদ্ধ থামাইও নি বা চালুও করিনি। এই যে সরাসরি আমেরিকান প্রেসিডেন্টের এগেনস্টে, আমার মনে হয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেটা আমরা শুনতে পেলাম যে ভারতের বিদেশ মন্ত্রক থেকে একেবারে প্রেস করে বলা হলো, আমেরিকার এই একপেশে হয়ে যাওয়া বা কোণঠাসা হয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে মধ্যপ্রাচ্য বা আমাদের প্রাচ্যের দেশগুলো সংযুক্তিকরণ ঘটছে কোনো না কোনো ক্ষেত্রে? মানে সেটা হিডেন এজেন্ডা হতে পারে, বা সেটা কোনো হিডেন অ্যাসপিরেশন হতে পারে, কোন কারণের জন্য হচ্ছে এটা? হতে পারে, আপনি যেটা বললেন এই পসিবিলিটিটা হতে পারে, বিকজ আপনি একটা জিনিস দেখুন, এই ইসরায়েলের ইতিহাসটা আমি কিছুদিন আগে এই মঙ্গলবারই আমি একটা অন্য সংবাদ চ্যানেলের স্টুডিওতে বসে বলছিলাম যে তাদের জন্মলগ্ন থেকে 14ই মে 1948 এইটার প্রতি আমাদের জোর দেওয়া উচিত দেবাশিস বাবু বারবার। তারা আরব ওয়ার্ল্ডের হিংসার শিকার। তো সেইখানে যারা এই ফ্যাসিজম কথাটা বলেন, ফ্যাসিস্ট কথা দিয়ে যারা সকালে উঠে মুখ ধোন, কুলকুচি করেন, দাঁত ব্রাশ করেন, তারা এটা জানেন না যে আর্যবাবু আজকে হাতে আর একেবারে সময় নেই। আমাদের সঙ্গে এতক্ষণ জিরো আরে আলোচনা হচ্ছিল, আমরা আলোচনা করছিলাম যে আগামী দিনে আমেরিকার পরিস্থিতি এবং পাকিস্তানে পারমাণবিক যে শক্তিধর দেশ বলে পাকিস্তান দাবি করে তার অবস্থান। আজকে আমরা এখানেই শেষ করব, জিরো আর এখানেই শেষ করব। অবশ্যই এই বিষয়ে নানান প্রশ্ন এবং আলোচনা আমাদের আগামী অনুষ্ঠানগুলোতে নিশ্চয়ই থাকবে, পর্যালোচনা বিশ্লেষণ থাকবে। এখন জিরো আর এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজে।